মেন চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে তুমি কিভাবে দেখছো? বাংলার মানুষের আওয়াজ হচ্ছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কত টাকার টিকিট কেটে মেসির বদলে দেখেছেন মন্ত্রীদের। দুর্ভাগ্য পশ্চিমবাংলা, দুর্ভাগ্য বাঙালি, দুর্ভাগ্য ফুটবলে। মাননীয়া বলেছেন যে রাত্রি 8টার আগে মহিলাদেরকে বাড়ি ফিরতে হবে। উনি বলেছিলেন সুশাসন দেব, সুশাসন উনি পরিবর্তনের পর দেয়নি। সিপিএমের আমলে আমরা অটো দেখেছি, তৃণমূলের আমলে টোটো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি কলকাতাকে লন্ডন বানাবো, আর তার ভাই জানাব ফিরাদ হাকিম বলছে কলকাতা মিনি পাকিস্তান। যদি বাংলাদেশকে দেখে শিক্ষা না নেন, আগামী দিন কিন্তু পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গটা। 26-এর নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে। বাংলার মানুষ আওয়াজ তুলেছে, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। নমস্কার, আজ আমাদের এই পডকাস্টে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সহ সভাপতি শ্রী রাজু বন্দ্যোপাধ্যায়। রাজুদা, তোমাকে স্বাগত আজকের পডকাস্টে। নমস্কার, সকলে ভালো থাকবেন। কেমন আছো? কেমন আছি বলতে, পশ্চিমবাংলার যা পরিস্থিতি, এখানে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। আর তাই যদি বলি যে ভালো আছি পশ্চিমবাংলার বুকে, তাহলে আমার মনে হয় এটা আমার অন্তরের কথা হবে না, এটা শুধু আমার কথা নয়, বাংলার আপামর জনগণের কথা এটা। আর তারাও বলছে যে আমরা ভালো নেই, তাই বাধ্য হয়ে এখন বলতে হচ্ছে যে সত্যিই বাংলা ভালো নেই, পশ্চিমবাংলা ভালো নেই। দেখো, তুমি তো রাজনীতির জন্য সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াও। পার্টি যেখানে যখন যেভাবে বলে, যেখানে তোমাকে যেভাবে ব্যবহার করা হয়, তুমি সেইভাবেই যাও এবং কাজগুলো করো। তোমার সঙ্গে তো প্রতিদিন অসংখ্য বেকার যুবক যুবতীর কথা হয়, যারা ধরো সরাসরি পার্টির লোক নয়। তাদের কি মত, কি মনে হচ্ছে? এখন এক হচ্ছে পশ্চিমবাংলার বেকাররা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, দুই হচ্ছে পশ্চিমবাংলার বেকাররা এখন পশ্চিমবাংলায় কিছু না পেয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। বিভিন্ন জায়গায় এখন দেখবে যে বেকাররা রাস্তায় বসে গেছে। আর শিক্ষিত বেকারদের এখন তৃণমূলের আমলে, সিপিএমের আমলে আমরা অটো দেখেছি, তৃণমূলের আমলে টোটো, আর এখন তো বাংলায় কিছুই নেই। তাই তারা বাধ্য হয়ে ছোট 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 রাজ্যে চলে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলে দিতে পারি। এবং পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে একদিকে শিক্ষকদের আন্দোলন, সেখানে আমরা গেছি, উপস্থিত হয়েছি, তাদের কথা শুনেছি, কিভাবে ন্যায্য যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে বাদ দিয়ে তৃণমূলের অঙ্গুলে হেলনে টাকা নিয়ে, পয়সা নিয়ে একটার পর একটা অযোগ্য প্রার্থীদের বিভিন্ন জায়গায় ঢুকেছে। শুধু শিক্ষাক্ষেত্র নয়, সেটা স্বাস্থ্যক্ষেত্র আছে, লোকাল মিউনিসিপ্যালিটিগুলো, সেখানেও এই পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে। এবং আশ্চর্যের বিষয়, লোকাল মিউনিসিপ্যালিটিগুলোতে মানে বাইরের থেকে লোক এনে, সব অন্য জায়গার থেকে লোক এনে এনে সেই মিউনিসিপ্যালিটিতে ভরে দিয়েছে, আর লোকাল ছেলেরা কেউ চাকরি পায়নি। এই আমরা পশ্চিমবাংলায় কোনো দিন দেখিনি। আর চাকরিটা হবে কোথায়? এখানে শিল্প নেই, এখানে কলকারখানা নেই, সব কটা বন্ধ হয়ে গেছে। তার উপর আরও ওই তৃণমূল কংগ্রেস এসে পুরো বন্ধ করে দিয়ে চলে গেছে। সিপিএম আমলে শ্মশান, পশ্চিমবাংলায় তৃণমূল আমলে শিল্প মহাশ্মশানে পরিণত হয়েছে। আর এটা রেকর্ড বলছে। তাই জন্যে যারা বেকার যুবক আছে, তাদের তো হাহাকার হচ্ছে। তারা কর্মসংস্থান চায়, তারা ভালো চাকরি চায়। আর ভালো চাকরি পশ্চিমবাংলায় নেই। যত ভালো ছেলে পিলে সব বাংলার বাইরে, তারা সেখানে গিয়ে তারা চাকরি বাকরি করছে, তারা সুখে শান্তিতে তারা বসবাস করছে। বাংলার দুর্ভাগ্য, এক সময় এই বাংলা, সোনার বাংলা আমরা বলতাম, শিল্পে 1 নম্বর জায়গায় ছিল। আর আজকে অন্য রাজ্যগুলোর সাথে আজকের যা পরিস্থিতি, সেটা তুলনা করলে সত্যিই বেকার যুবকদের চোখে যেরকম জল আসে, আমাদেরও চোখে জল চলে আসে বেকার যুবকদের ওই কান্না দেখে। তুমি তো পশ্চিমবঙ্গেই জন্মেছো, এখানেই বড় হয়েছো। এমন কোনো ঘটনা আছে ছোটবেলা বা কৈশোরবেলার, যে ঘটনাগুলো আজকে তোমার রাজনীতি করতে গিয়ে তুমি মিল পাচ্ছ, বা তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে, বা তোমাকে আগামীটা চিনতে আরো সাহায্য করছে? দেখো, সত্যি কথা বলতে
আমি রাজনীতির লোক ছিলাম না, আমি তো অন্য ক্ষেত্রের লোক, একটা মাঠে ময়দানের লোক। আসছি ওটা ফুটবল নিয়ে আমরা আসছি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাকে আকর্ষণ করেছিল হচ্ছে জাতীয়তাবাদ। আর জাতীয়তাবাদের সাথে যে সমাজকে রক্ষা করার যে প্রচেষ্টা যারা করছে, তাদের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। কারণ একদিকে জাতীয়তাবাদ তো সবার আগে, কিন্তু তার সাথে সাথে নিজের সমাজটাকে বাঁচাতে হবে। আর সেই সব দিক চিন্তা করে বিভিন্ন নেতৃত্বকে দেখে তখন আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। এরকম কয়েকজনের নাম যদি আমরা শুনতে। আমি কেন্দ্র থেকে যদি দেখো, তখনকার দিনে অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানিজি, সুষমা স্বরাজজি, এক এক করে নাম বলে দিতে পারি, মুরলীমোহন যোশীজি। আমাদের পশ্চিমবাংলায় তখন সেই অর্থে তপনদা ছিলেন, তপন শিকদার, রাহুল সিনহা, শ্রমিক দাও তখন ছিলেন। তো এরকম তাদেরকে দেখে, তখনকার দিনের কথা বলছি, পরবর্তীকালে তো একটার পর একটা এরকম বিভিন্ন রাজ্য সভাপতি হয়েছে, নেতৃত্ব এসছে, তাদের সাথেও আমি কাজ করেছি, তাদের অনুপ্রেরণায় কাজ করে গেছি, তাদেরকে আদর্শ রেখে কাজ করেছি। তাই তখন একটা এই যে জাতীয়তা বোধ, অর্থাৎ বাংলায় বা ভারতবর্ষের বুকে জাতীয়তা বোধ জেগে ওঠা দরকার, এবং বিশেষ করে পশ্চিমবাংলার কোন বুকে। সময়ে 9 দশক আর তখন 96 আসল বিষয় হচ্ছে যেটা এটা জেগেছিল, তখন সময় পাচ্ছিলাম না আমি রাজনীতি করার, যে 1992 সালে একটা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছিল এবং আমি উদ্বুদ্ধ হয়েছিলাম সেখানে। তার আগে থাকতে খোঁজ খবর রাখতাম এটার বিষয়, কারণ অযোধ্যার বিষয় এটা। তা মনে হয়েছিল যে যেন ভারতবর্ষের মানুষ জাগছে, কারণ ভারতবর্ষের ইতিহাস তো আর একদিনের ইতিহাস নয়, হাজার হাজার 5,000 বছরের পুরনো। আর সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তার সেই ইতিহাস যখন ফিরে আসে, তখন মনে হয় আমার একজন ভারতবাসী হিসেবে আমার গর্বে বুক ফুলে যায়। কারণ ভারতবর্ষের মানুষ এর আগে সঠিক ইতিহাসই জানতো না, তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, বৃত্তে ইতিহাস লেখা হয়েছে, এইসব বিষয়গুলো ছিল। আর সেইগুলো দেখে তখন উদ্বুদ্ধ হতাম। আর তারপরে ধীরে 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 এই উদ্বুদ্ধ হতে হতে সময় সুযোগ এসে গেল। তারপরে আমি 1997 সালের নভেম্বর মাসে আমি ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ গ্রহণ করি এবং সক্রিয়ভাবে কাজে নেমে যাই। তারপর থেকে এই পথ চলা চলছে। তারপর থেকেই পথ চলা চলছে, মণ্ডল, হ্যাঁ। জেলা, রাজ্য। হ্যাঁ, যেরকম ভাবে নেতার উৎপীড়ন যেরকম- হয়, যেভাবে একজন কর্মী আস্তে আস্তে একের পর এক দায়িত্ব পায়, সেই জায়গাটা সেটা। আচ্ছা, এটা ছাড়া ফুটবল জগতের লোক, তুমি তুমি মাঠের লোক, মানে রাজনীতিতেও মাঠে আছো, আর খেলার সময় আগে তো মাঠে থাকতেই হতো। এই দুটো জিনিসকে কি করে এক করো? না দেখো, মানে বলতে মানে দ্বিধা নেই, মাঠের ভেতরেও একটা রাজনীতি হয়। আর সেই রাজনীতিটাও খুব ভালো নয় বা স্বাস্থ্যকর নয়, হওয়া উচিত নয়। তা সেখানে আমরা অনেক সময় সেই রাজনীতির মানে শিকার হয়েছি। আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি সেই পুরনো কথা টেনে আনতে চাই না। আহ, তার থেকে কিছু শিক্ষা নিয়েছিলাম। আর দুই হচ্ছে যে মাঠের সাথে এই রাজনীতির অনেক ডিফারেন্স আছে, কারণ মাঠের রাজনীতি একটা বিষয়কে কেন্দ্র করে, খেলাকে কেন্দ্র করে। আর কিন্তু এই বাইরের যে রাজনীতি, অর্থাৎ বাইরের রাজনীতির এর বৃহত্তর একটা দিক আছে, কারণ এটা ভারতবর্ষের বিষয়, আর ভারতবর্ষের সাথে বিশ্বের রিলেটেড, অর্থাৎ একদম নিচের স্তর থেকে একদম উপরের স্তর অবধি পুরো এই বিষয়গুলো রিলেটেড থাকছে। আর তাই জন্যে এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে এখানে মানে আমার তো মনে হয় সব কিছু জেনে বুঝে রাজনীতিতে আসা উচিত। আর আমি যে রাজনীতিতে এসছি, আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের সবথেকে বড়, মস্ত বড় পাওনা। এটা আমাদের দলে দলে আমাদের দলে যারা নতুন ঢোকে তাদের ক্লাসে হয়, তাদের রাজনীতির অর্থাৎ যে বিভিন্ন বিষয় আছে তাদেরকে শিক্ষাদান করা হয়। তা সেই বিষয়গুলো আমরা পেয়েছি। আর তারপরে আমাদের নিজের নেতাদের সাথে থেকে আমাদের কার্যক্রম করে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমরা আজকে এই জায়গায় উঠে এসেছি। আর তাই ওই ক্ষেত্রটা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে শুধুমাত্র ময়দানের ভেতর সীমাবদ্ধ। আর এইটার কোনো ময়দান নেই, একদম এত বড় জায়গা, এর পরিধি বিচার করতে গেলে মানে মনে হয় ঠিক হবে না। তুমি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের সহসভাপতি, তোমার বিরোধী মানে মেন চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে তুমি কিভাবে দেখছো? তৃণমূল কংগ্রেস মানে তো দুর্নীতির আখড়া। আর এটা বিজেপির কথা নয়,
এটা বাংলার সাধারণ মানুষের কথা। বাংলার যে কোনো সেক্টরে যদি যাওয়া যায়, যে কোনো জায়গা যদি যান, তাহলে দেখবে শ্রমিক, ছাত্র, কৃষক, যুবক, মহিলা, যারা বয়স্কা রয়েছে তারা, মানে আমি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের কথা বলছি, ওবিসি, এসসি, আমার জনজাতি যারা রয়েছে, তারা তো এবার পশ্চিমবাংলায় অভূতপূর্ব একটা আওয়াজ তুলে দিয়েছে। বাংলার মানুষের আওয়াজ হচ্ছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর তাই বাংলার মানুষ যেই চোখে দেখছে, আমরাও তো বাংলার মানুষের মতামতকে তো আমরা আর হেলাফেলা করতে পারি না। আর বাংলার মানুষ যেটা চাইছে আমরাও সেটা বলছি, যে 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা নিশ্চিত। তোমার পুরো নাম হচ্ছে রাজু বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সবসময় বাঙালি, বাঙালি অস্মিতা, বিজেপি, বহিরাগত, এই শব্দগুলো ওকে ঠিক কিভাবে আমরা জাস্টিফাই করতে পারি? এটা কি ঠিক বলছে, নাকি এটা সম্পূর্ণ মিথ্যে একটা আরোপ আমাদের উপর চাপানো হচ্ছে? না, যারা বাঙালি বাঙালি করে কথা বলছে, আগে তাদেরকে দেখতে হবে যে তারা কি করছে। আসলে এটা হচ্ছে বাঙালিকে একটা পুরো সব কিছু, অর্থাৎ এই যে দুর্নীতি বলো, এই যে মহিলাদের সুরক্ষার বিষয় বলো, একদিকে হচ্ছে গণতন্ত্রহীনতা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এখানে নারী নির্যাতন একটা বিষয়, এখানে কর্মসংস্থান নেই। তা যদি তৃণমূলের বিপক্ষে মানুষ যেই আওয়াজগুলো তুলছে, অর্থাৎ এই সরকারটা পুরোপুরি ব্যর্থ, তাহলে এটার থেকে বাঁচতে হবে তো। আর তাই বাঁচার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করছে, বাঙালি অবাঙালি, বাঙালি অবাঙালি। তা মমতা ব্যানার্জি উত্তর দিক না, যে এই পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তারা তো বাঙালি বাঙালি হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা গিয়ে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছে, অন ক্যামেরা। জবাব আছে? আজকে গিয়ে আমাদের এক বিখ্যাত গায়িকা বোন, সে পশ্চিমবাংলার বুকে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে, জাগো মা। মা জাগার আগেই এক দাড়িওয়ালা চাচা জেগে গিয়ে বলছে যে এখানে পশ্চিমবাংলায় এই গান গাওয়া যাবে না, মঞ্চ থেকে নামিয়ে দিচ্ছে। বাঙালি বাঙালির কথা বলছে মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলায়। কিছুদিন আগে বারাসাত, কতক্ষণ এখান থেকে, কলকাতার থেকে 20 কিলোমিটার, একটা স্কুলে সরস্বতী পূজা করতে গেছে, সেখানে তথাকথিত সংখ্যালঘু আছে বলে, পশ্চিমবাংলার সংখ্যালঘু যাদের বলা হচ্ছে, তারা গিয়ে বলছে যে এখানে সংখ্যালঘু এলাকা, এখানে সরস্বতী পূজা করা যাবে না। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? বাংলার বুকে এটা একদম সত্য ঘটনা। আমরা মা কালীর ভক্তরা পশ্চিমবাংলা থেকে মা কালীকে ডাকছে। আবার মা কালীকেই পুলিশ প্রিজন ভ্যানে নিয়ে এটাই তো বলছি, ভক্তরা মা কালীকে ডাকছে, এবার মা কালী বলছে যে না বাবা, তোমরা যতই ডাকো আমি পশ্চিমবাংলায় যাব না, কারণ পশ্চিমবাংলায় এমন এক মা আছে যে গেলেই আমাকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে ভরে দিচ্ছি। এ সারা বু ভারত কেন, পৃথিবীর কোথাও দেখতে পাবেন না, কোথাও দেখতে পাবেন না। এ কোথায় নিয়ে এসছে? পশ্চিমবাংলার বাঙালি বাঙালি করছে। কটা বাঙালি সাংসদকে দাঁড় করিয়েছে, বাইরে থেকে এনে এনে সব দাঁড় করিয়ে দিয়েছে। না না, আমি একটার পর একটা নাম বলি। আমি আর একটা জিনিস জানার আগ্রহ আছে। আমাদের দলের রাজ্য সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য, আপনি রাজু ব্যানার্জি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নামগুলো বাঙালি না অবাঙালি আমি জানতে চাইছি, এর পরের নামটা দেওয়ার জন্য। আপনি কীর্তি আজাদ, কোথাওকার সাংসদ, শত্রুঘ্ন সিনহা, মুর্শিদাবাদের একজন সাংসদ আছেন। ইনারা কারা? ইনারা বাঙালি, নাকি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজু বন্দ্যোপাধ্যায় এরা বাঙালি? আমি উদাহরণ দিয়ে দিলাম তো, এরকম বহু একটার পর একটা উদাহরণ আছে। রাজ্যসভায় পাঠাচ্ছে কারা? বাংলার সাথে সামান্য যোগাযোগ পাঠিয়ে দিচ্ছে রাজ্যসভায়। অর্থাৎ পুরো এটা আইওয়াস, এটা ভোটের একটা ইস্যু ওনার কাছে। কারণ ভোট এলেই ওনার বাঙালি বাঙালি বাঙালির কথা মনে পড়ে। তাহলে এবার আমি একটা প্রশ্ন করি, যে বাঙালি 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 করছে, ঠিক। আপনার হাতে তো বাঙালি
বিরোধী পক্ষের যারা বাঙালি মায়ের বাংলা মায়ের সন্তান, আপনার হাতে তো একটার পর একটা তাদেরকে খুন করেছেন এই পশ্চিমবাংলার বুকে। কোনো জবাব আছে আপনার কাছে? কোনো জবাব আছে? আপনি বিজেপি ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের একটার পর একটা বাঙালি, ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, বাঙালি নেতা, এমএলএ, চেয়ারম্যান, তাদেরকে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। মানে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বল। গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই, খুন করেছে তৃণমূলের নেতাদের, খুন করে দিচ্ছে, কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধান খুন হয়ে যাচ্ছে, সব বাঙালি। তাহলে বাঙালি বাঙালি করে কথা বলছে, বাংলার মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ উনি জেনে গেছে যে বাংলায় উনি আর বেশি দিন থাকছেন না, ওনার বিসর্জন অবশ্যম্ভাবী, আর তাই জন্য তিনি এরম ছলা কলা করে বেড়াচ্ছে। এই যে ধরুন সাম্প্রতিক কালে আমরা দেখলাম কলকাতা শহরকে আমরা যেভাবে চিনি বা পশ্চিমবঙ্গ, এটা ফুটবলের শহর, সব খেলার সেরা বাঙালির ফুটবল। বিশ্ববরণ্য একজন ফুটবলারের এলো কলকাতায়। কলকাতার পরে আরও 6টি জায়গায় বা 7টি জায়গায় উনি গেলেন, কিন্তু কলকাতাতে মেসিকে কেন্দ্র করে যে ম্যাসাকার হলো, একজন ফুটবলার হিসেবে আপনার কি মত? এবং তারপরে আমি জানতে চাইবো একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে এটাকে দেখছেন। দেখুন, ফুটবলার হিসেবে আমরা সবসময় বলি যে খেলার মাঠটা পলিটিক্সের বাইরে রাখা। আপনি ফিফা থেকে আরম্ভ করে আইওএ, আপনি যত দেখবে, একটা কোথাও এরকম রাজনীতি ঢুকতে পারে না, তার গাইডলাইন আছে অনেক কিছু। রাজনীতি ব্যক্তিরা থাকতেই পারে, এখন আমাদের সরকার আসার পর এগুলো অনেক কমিয়ে দিয়েছে। আগে তো যারা ফুটবলে লাথি মারেনি তারা ফুটবলের মাথায় বসে আছে শুধু রাজনীতি করার জন্য, এরা সব কটা বোর্ডের জায়গায় বসেছিল। কিন্তু বিষয় হচ্ছে মেসি আসছে, আর মেসি আসার সাথে যে বাংলার যে ফুটবল, ফুটবল মানে কি, বাংলায় ফুটবল মানে সব খেলা সেরা তুমি বাঙালি ফুটবল, একটা গান আছে এবং এটা বাস্তব, বাঙালি মন থেকে ফুটবলকে ভালোবাসে। আর মেসি হচ্ছে ফুটবলের আইকন, বর্তমান প্রজন্মের এখন তুলনা হয় মারাদোনা, পেলে, এদের সাথে তুলনা। তিনি আসছেন পশ্চিমবাংলায়, কিন্তু আমরা কি দেখলাম, মেসিকে নিয়ে ম্যাসাকার করে দিল। সারা বিশ্বে আলোচনা মেসি আর পিসি, এই আলোচনা চলছে। বাংলার মানুষের তো মাথাটা হেঁট হয়ে গেল। এতগুলো জায়গায় খেলা হলো, সবাই গিয়ে ওখানে ঢুকে পড়ছে, কে কে ঢুকেছে, কি ঢুকেছে, আসলে সমস্যাটা এখানে কোথায়? সমস্যা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস যে কোনো ইভেন্ট করে, এক হচ্ছে তারা এনেছিল এটা ভোটের জন্যে, আমার যেমন ভোটের প্রচারের জন্য যেন এনেছে মেসিকে, সব মন্ত্রীরা গিয়ে, সব সাংসদরা গিয়ে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, মনে হচ্ছে তৃণমূলের প্রচার করতে এসছে। দুই হচ্ছে যে সাধারণ মানুষরা, যে ইয়াং ছেলেরা বা যারা গেছে, পকেট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে মেসিকে এক ঝলক দেখবে বলে তারা গিয়ে ওই তৃণমূলে, কেউ চালচোর, কেউ সিন্ডিকেটের নেতা, কেউ জামিনে মুক্তপ্রাপ্ত নেতা, কেউ ইডির মামলায় রয়েছেন, সেই সব চোর নেতাদের দেখতে গেছে। আজকে তাদের জন্যে আজকে মেসিকে দেখা গেল না। দুর্ভাগ্য পশ্চিমবাংলা, দুর্ভাগ্য বাঙালির, দুর্ভাগ্য ফুটবলের। আর এই পুরোপুরি ইভেন্টটা ব্যর্থতা, যার ক্রীড়ামন্ত্রীকে তিনি সাময়িক সরতে বলেছে। আরে পুরো দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর, কারণ পুলিশ থেকে কিভাবে লোক ঢুকলো মাঠে, কত লোকের ওখানে এন্ট্রি ছিল, কেন লোক ওইভাবে ঢুকে গেল, তা তো পুলিশের দায়িত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কে? ল অ্যান্ড অর্ডার ফেলিওর। আর যদি মেসির কিছু হয়ে যেত, দুর্ঘটনা, ঠাকুর করে কিছু না হোক, যদি কিছু একটা দুর্ঘটনা হয়ে যেত, ভারত সরকারের মুখ পুরো। তাহলে ভারতবর্ষের মুখ পড়তো। পশ্চিমবাংলায় গেছে, পশ্চিমবাংলায় কজন চিনবে? চিনবে তো ভারতবর্ষকে, বলবে ভারতবর্ষের একটা প্রদেশে এরকম ঘটনা হয়েছে, এটাই নিউজ হচ্ছে। যারা দর্শক ছিলেন তারা বলেছিলেন অত টাকার টিকিট কেটে মেসির বদলে দেখেছেন মন্ত্রীদের। মন্ত্রী বলবেন না, আচ্ছা, বলুন চোরা মন্ত্রীদের, যারা প্রত্যেকটার পিছনে চোরের তকমা লেগে আছে। তৃণমূল কংগ্রেসের একটা মন্ত্রীর নাম বলুন তো যে একদম শুদ্ধ আছে। এই যে আপনি যখন মন্তব্য করেন, আপনি অনেক সময় এরকম তির্যক মন্তব্য করেন, সোজাসুজি কথা বলতে আপনি ভালোবাসেন এবং কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেন। কখনো মনে হয় যে আমি এটা বলাটা হয়তো ঠিক হয়নি বা এরকম কিছু মনে হয় কখনো? না, বিতর্কিত মন্তব্য আমাকে বলে দিলে আমি তার ব্যাখ্যা দিয়ে দেবো। আর যখন তির্যক মন্তব্য,
এদেরকে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হয়, আচ্ছা, তাকে সেই ভাষা বোঝাতে হয়। চোরের সাথে আপনি আজ্ঞা করবে? আমার সাথে চোরেদের কথা হবে, কি করব? আর তারা চুরি একদিন করছে, এ দিনের পর দিন রিপিটেশন করছে, রিপিটেড অফেন্ডার। তার মানে এরা রেপুটেড চোর। এদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাবে। তা এদের সাথে কি ভালো কথা বলবে? আমরা ভদ্র মানুষের সাথে তো ভদ্রভাবেই ব্যবহার করি। বাঙালি ভদ্রতা জানে, কিন্তু বাঙালি চুরি ছিনতাই এই সিন্ডিকেট রাজ এই তৃণমূল কংগ্রেসের থেকে শিখছে, এবং যুব সমাজকে ওই দিকে ঠেলে নিয়ে চলে গেছে একটা সেকশনের যুব সমাজ, যারা এই সিন্ডিকেট, চুরি, ছিনতাই, ডাকাতি সব করে যাচ্ছে এই তৃণমূলের নেতাদের ছত্রছায়া থেকে। পরপর একটার পর একটা উদাহরণ উঠে আসছে। আর তার জন্য আমরা বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বিরোধী দল করি হিসাবে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্যে তাদেরকে তো তির্যক মন্তব্যই করব। তারা যদি ভাবে যে চুরি করবে আর পুলিশ তাদের নয় কিছু করবে না, কিন্তু আমরা তো লাঠির বাড়ি মারবো, চোরকে তো ছাড়বো না। দেখবেন পাড়ায় যখন চোর ধরা পড়ে তখন পাড়ার লোক আগে পিটিয়ে দেয়, পুলিশ পরে আসবে, কিন্তু পাড়ার লোক পিটিয়ে দেয়। আর এই তৃণমূল নেতাদের হাল আর কয়েকদিন পর এই অবস্থা হবে। বাংলার মানুষ পেটাবে পাড়ায় পাড়ায় গেলে। আপনি এই কথা বলছেন পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, যিনি বলছেন যে পশ্চিমবঙ্গে ছেড়ে কলকাতা শহরে ওনার স্বপ্ন হচ্ছে 50% লোক উর্দুতে কথা বলবে। আর রাজু বন্দ্যোপাধ্যায় কলকাতা নিবাসী হয়ে এটাকে কি সহমত পোষণ করেন? সহমত? এটা কল্পনা করতে পারেন? এটা কল্পনা করতে পারেন? একজন মন্ত্রী, পশ্চিমবাংলার মন্ত্রী, আসলে দেখুন দুরকম ডিফারেন্স হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি কলকাতাকে লন্ডন বানাবো, আর তার ভাই জানাব ফিরহাদ হাকিম বলছে কলকাতা মিনি পাকিস্তান। অবস্থাটা দেখুন, একজন বলছে লন্ডন, একজন পাকিস্তান বানিয়ে দিয়েছে। আর তারপরে সেখানে থেকে বলছে যে আমরা এখন সংখ্যালঘু আছি, আগামী দিন আমাদেরকে সংখ্যাগুরু হতে হবে, আর তারপরে পুরো দখল নেব। আমরা পাকিস্তান দেখেছি, আমরা বাংলাদেশ দেখছি। আপনি তো দুর্ভাগা, কারণ আপনি রাজু বন্দ্যোপাধ্যায় ইসলামের দাওয়াত দিচ্ছেন, উনি দাওয়াতে ইসলামের কথা বলছেন। আমাদের প্রশ্ন তো সেখানে। মমতা ব্যানার্জির খেলাটা চিন্তা করুন। একদিকে মন্দিরের পর মন্দির খুলছে, আর একদিকে হিন্দুদের ওপর কীভাবে নির্যাতন করা যায় তলে তলে সেইগুলো করে যাচ্ছে। এই একটা একটা করে উদাহরণ দিলেই আপনারা বুঝে যাবে। আর আমি তো বাংলার বাঙালিকে আমি বারবার অনুরোধ করব, আবেদন করব যে আপনারা বাংলাদেশকে দেখে শিক্ষা নিন। যদি বাংলাদেশকে দেখে শিক্ষা না নেন, আগামী দিন কিন্তু পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গটা। আপনারা কেঁদে কুল পাবেন না, নিজে ভূমে পরবাসী হয়ে যাবে, উদ্বাস্তুর টিকা লাগবে। কোথায় যাবেন আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন না, কারণ আপনাদের কেউ নেবে না। আর পশ্চিমবাংলার বাঙালিকে যদি বাঁচতে হয়, তাহলে বাঁচতে চাই বিজেপি, তাই। এছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মাননীয়া বলেছেন যে রাত্রি 8টার আগে মহিলাদেরকে বাড়ি ফিরতে হবে। এরকম একটা তালিবানি ফতেয়ার মতন মনে হয় কি মনে হয় না? মহিলারা কতটা নিরাপদ এই রাজ্যে? দেখুন, মহিলা সুরক্ষা নিয়ে বলতে গেলে তো পুরো শোটাই চলে যাবে। আমি এই কথাটার সাথে একটা উদাহরণ আমি অ্যাড করে দিচ্ছি। বিজেপির কথা না, আপনি যেটা বলছেন সেটা আপনার কথা নয়, মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলছে। সেরকমই মুখ্যমন্ত্রী সরকারের এক মন্ত্রী, বাঙালি মাছ ভাত খেতে ভালোবাসে, সেই মৎস্যমন্ত্রী, অনেকে নামও জানে না, সেই মৎস্যমন্ত্রী অন ক্যামেরা মিটিংয়ে দাঁড়িয়ে বলছে যে সকালবেলা উঠে আমি খবরের কাগজটা খুলতে ভয় পাই, কারণ প্রথম পাতা খুললেই দেখব কোন মায়ের নির্যাতন হয়ে গেছে, কোন ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক অত্যাচার হয়েছে, কোথায় কোন পাড়ায় কোন মেয়ে কোথায় মরে পড়ে আছে, তার ওপর নির্যাতন হয়েছে। অর্থাৎ খবর খুললেই আজকে পশ্চিমবাংলার বুকে এই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী এক মন্ত্রী বলছেন, এর থেকে দুর্ভাগ্যের আর কি হয়? আর মুখ্যমন্ত্রী বলছেন যে 8টার পর বেরোবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী,
তাহলে আপনি মুখ্যমন্ত্রীটা হলেন কি করে? আপনি মুখ্যমন্ত্রীটা হলেন কি করে? আর একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কল্পনা করুন, উনি বলেছিলেন সুশাসন দেব। সুশাসন উনি পরিবর্তনের পর দেয়নি, পাড়ায় পাড়ায় দুঃশাসন তৈরি করে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বলছেন যে রাত্রি 8টার পর মেয়েরা বোনেরা একদম বাইরে বেরোবে না, বেরোলে ওই দুঃশাসনরা কি করে দেবে তার তিনি নিজেই জানেন না। মানে বলছেন যে দলের উপর নিয়ন্ত্রণ চলে হারিয়ে ফেলেছেন তাই তো মুখ্যমন্ত্রী। হচ্ছে। আমি এখানে একটা প্রচলিত ভাষা আছে, মানে যেটা চলে, কিন্তু আমি সেটা বলবো না, কারণ এটা একটা অনেক লোকের কাছে যাবে, তো একটা মাঠের বক্তৃতায় করি। কারণ আপনি দেখুন যে এই ঘটনাগুলো ঘটছে, প্রথম হচ্ছে আপনি দেখবেন যে কটা এই মহিলাদের উপর নির্যাতন হয়েছে, আপনি দেখুন সব কটা হিন্দু মা বোনেদের ওপর এই নির্যাতন হয়েছে। আর এর সাথে যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের নেতারা, কোথাও সরাসরি তাদের প্রচ্ছন্ন মদতে যারা নেতাগিরি করছে তারা, কোনো তৃণমূলের নেতা ভাই রিলেটিভ এরকম তারা, অর্থাৎ যত কিছু এই শ্লীলতাহানি বা নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার সাথে তৃণমূল কংগ্রেসের কানেকশন দেখতে পাবেন, যোগাযোগ দেখতে পাবেন। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলা, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা আজকে তলানিতে চলে এসছে। এখানে কোনো মহিলাদের সুরক্ষা নেই, তাই আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতি। তিনি পদত্যাগ করা উচিত ছিল না প্রথমে। সভ্য সমাজে বলছে রাত্রি 8টার পর বাইরে বেরোবেন না মা বোনেরা। এ কোনো সভ্য সমাজে একটা মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারে? আজকে তার তার সময় আমি কল্পনা করুন যে আরজিকরের ঘটনা কি ভয়ঙ্কর ঘটনা, আর সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কত কিছু নাটক। বাংলায় মানুষ তারা বেরিয়ে এসেছিল, বাংলার মা বোনেরা সেদিনকে রাত্রিবেলায় রাস্তায় নেমেছিল, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি ওই বাংলার মানুষ সেখানে কোনো দল দেখেনি, সব দলের ছিল। তৃণমূল কংগ্রেসের বাড়ির পরিবারের মা বোনেরাও সেই দিন রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছিল, আর তারা আওয়াজ তুলেছে যে পশ্চিমবঙ্গ থেকে এই নারী নির্যাতনের সরকার আমরা রাখতে চাই না, রাখবো না। সেদিনকার আরজিকরের আওয়াজ এখনও চলছে। অনেকে ভাবছে বোধহয় ভুলে গেছে, ভুলে যায়নি। আর আমরাও এটা প্রতিশ্রুতিবদ্ধ যে আরজিকরের যে ঘটনা হয়েছে, প্রকৃত ঘটনা যা ঘটেছে, অনেক কিছু মুছে যাওয়ার প্রচেষ্টা হয়েছে সরকারে এসেই। আমরা ফাইল করে যারা যেখানে লুকিয়ে থাকুক, পাতালে গেলে পাতালে, আকাশে গেলে আকাশে, যারা প্রকৃত দোষী আছে, এই ঘটনার সাথে যুক্ত আছে, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলার মা বোনেদের নির্যাতন ভুলব না, কারণ আমরা ভারতবাসী, পশ্চিমবাংলার মানুষ। এই ভূমিকে আমরা মাতৃভূমি হিসাবে পূজা করি। এ আমাদের সংস্কৃতি। আমাদের সব মা একটার পর একটা মা, দুর্গা মা, কালী মা, জগদ্ধাত্রী মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, অন্নপূর্ণা মা, বাসন্তী মা, সন্তোষী মা, বৈষ্ণোদেবী, একটার পর একটা আমরা মাতৃশক্তিতে বিশ্বাস করি। আর সেখানে মাতৃশক্তির ওপর এই যে নির্যাতন, এ আমরা মেনে নেব না, এ চলতে পারে না পশ্চিমবাংলার বুকে। আনন্দপুর অগ্নিকাণ্ডে মাননীয় পৌঁছতে পারলেন না, যে 27 জন মারা গেছে সেই পরিচয় যদি তাদের নাম অন্য হতো, কোন কি পৌঁছতেন? দেখুন, আমি এখানে দু একটা উদাহরণ দেব। মানুষের স্মৃতিশক্তি খুব কম। কামদুনির কথা মনে আছে আপনাদের? সেই বারাসাতেই ঘটনা, এখান থেকে 20 কিলোমিটার কাছাকাছি মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে। তিনি কামদুনি কতদিন পর গেছিলেন এবং গিয়ে সেখানে কি কি উক্তি করেছিলেন আজকে বাংলার মানুষ জানে। এবার আপনি যদি আশা করেন যে একটা দুর্ঘটনা ঘটেছে ওনাদের কথায়, আর তারপরে মুখ্যমন্ত্রী দৌড়ে চলে যাবে আর গিয়ে সেখানে কিছু একটা নাটক করবে, কারণ তিনি যেখানে যাবেন তো নাটক করবে। দেখুন, ওনার কাছে হচ্ছে ভোট ব্যাংক বড় বালাই। এটা যদি একটা অন্য সম্প্রদায়ের কিছু হতো, আপনি 1 সেকেন্ডের ভেতর উনি পৌঁছে যেতেন।
কিন্তু যেহেতু ওটা ওনার দুধের গাইয়ের সম্প্রদায় নয়, যেটা ওনার ভোট ব্যাংক নয়, তাই জন্য এটা কতদিন বললেন, 38 দিন না কতদিন, 38 মাস পেরিয়ে গেলেও উনি যাবেন না। উনি যাবেন না। উনি কোথায় যাবেন? আপনার দক্ষিণ 24 পরগনায় চুল্লু খেয়ে মারা গেছিল, মনে আছে আপনাদের? চুলাই খেয়ে মারা গেছিল, দেশি চুল্লু খেয়ে। লেশি মতো, এই সরি চোলাই। 2 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করে দিয়েছিলেন। চুল্লু খেয়ে মারা গেলে 2 লাখ। এখানে একটার পর একটা কৃষক আত্মহত্যা করছে, 5 পয়সা নেই। ওখানে আমাদের বীর জওয়ান মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তার জন্য 2 লাখ। মানে চুল্লু যে খেয়ে মারা যাবে আর যে দেশের জন্য শহীদ হবে, তারা এক স্থানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, চোখে, মনে। কারণ ওই যে চুল্লু খেয়ে মারা গেছিল, খোঁজ নিন, ওখানে সব দুধেল গাইরা ছিল। আর তাই তাদেরকে তড়িঘড়ি 2 লক্ষ টাকা করে সেদিনকার দিনে অনুদান দিয়েছিলেন। তো উনি পুরোটাই করেন হচ্ছে ওনার ভোট ব্যাংকের উপর চিন্তা করে। তার দৃষ্টি থাকে হচ্ছে ভোট ব্যাংকের দিকে, মানে কিভাবে ভোট ব্যাংকের উপর কোথায় কী হচ্ছে, তাই জন্য তিনি রাস্তায় নেমে যান। বুড়ি বুড়ি উদাহরণ আছে। এই জাতীয় মন্তব্য আপনি যখন করেন, উল্টো দিক থেকে কখনো বা হুমকির ফোন বা ভয় দেখানো হয়? দেখুন, বা আপনি যখন ভাষণ দেন বিভিন্ন জায়গাতে? দেখুন, আমার নামে কত কেস আছে পুলিশের, আমি নিজেই জানি না কত কেস আছে। রোজ পুলিশ প্রেমপত্র পাঠায় একটার পর একটা, এই ওয়ারেন্ট আছে, এই আছে, ওই আছে, রোজ রোজ মামলা চলে। এর সাথে যখন আমরা মিডিয়া চ্যানেলে যেতাম, তখন তো কাছাকাছি দেখা হতো সব তৃণমূলের নেতাদের সাথে। তারা অনেকে মনে মনে দুঃখী আছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারে না। তারা অনেকে আবার আমাকে সমর্থন করত। আবার অনেক সময় এরম হয়েছে যে প্রকাশ্য ওইখানে দুজনের ভেতর খুব উত্তপ্ত, আউট অফ ক্যামেরা অনেক বাক্য বিনিময় হয়েছে। এরকম বহু জায়গায় হয়েছে। অর্থাৎ আমাকে দমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। প্রিন্ট মিডিয়া থেকেও, তখনকার দিনে, আগেকার দিনে প্রিন্ট মিডিয়া থেকেও আমাকে একটা ওদের মাধ্যমে নির্দেশ আসতো যে তৃণমূলের মন্ত্রী আসছে, দাদা একটু মানে দেখে, ওনারা ভয় পেতেন। তা আমি বলেছিলাম তাহলে আমাকে ডাকবেন না। কারণ আমি যেটা সত্যি কথা, বাংলার মানুষের কথা, পশ্চিমবঙ্গ বিজেপির কথা, সেটা আমি রাখবো। তাতে যদি আপনাদের ভালো লাগে লাগবে, যদি আপনাদের ভালো না লাগে লাগবে না, আমার কিছু করার নেই। আর কোন তৃণমূলের দাদা, বড়দা, মন্ত্রী যাচ্ছে, তার সাথে আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়ছি। পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচানোর লড়াই ভারতীয় জনতা পার্টি লড়ছে। আর তাতে করে যদি আমাদেরকে শহীদ হয়ে যেতে হয়, তাতেও আমরা রাজি আছি। কিন্তু এই লড়াই থেকে পিছুপা আমরা হব না। তাই আমাদেরকে ধুমকে চুমকে কোনো লাভ হবে না। 26-এর নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখুন, 26-এর নির্বাচন একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এই নির্বাচন কিন্তু বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে। আর এই বাংলার মানুষের পাশে আছে বিজেপি। আমরা তাদের সাথে সহযোগিতা করছি। আর যেখানে মানুষ আছে সেখানে জানেন কি হবে, জনতা জনার্দন একটা কথা আছে, আবার হিন্দি বললে বলবে হিন্দি ভাষাভাষী। তাই যারা নির্ণয় করে, অর্থাৎ যারা ভোটার, তারা এখন ঠিক করে নিয়েছে সব বর্গ। আপনি একটা একটা করে নাম বললেন, মানে মহিলা ধরুন, আপনি যুব ধরুন, আপনি ওবিসি ধরুন, এসসি এসটি ধরুন, আদিবাসী ধরুন, শ্রমিক ধরুন, শিক্ষক বলুন, কোন জায়গায় যাবেন, বাংলার মানুষ আওয়াজ তুলেছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। আর নিশ্চিত থাকুন, 26-এ বিজেপি সরকার হবে, বাংলার জনগণের সরকার হবে। এটা বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে। আর আমরা এই লড়াইয়ে সামিল আছি বাংলার মানুষের সাথে। সরকার হওয়ার পরে ফুটবল মাঠের বা খেলার মাঠের চরিত্র কি বদল হবে? আমরা তো আশা করব। কারণ বাংলায় ফুটবল বলতে, দেখুন, আমি ফুটবলটা ভালো মতো জানি, কারণ আমি একদম ছোটোবেলার থেকে উঠে এসেছি। উত্তর 24 পরগনা বলুন, তখন উত্তর আর দক্ষিণ 24 পরগনা এক ছিল, এখানে ভুড়ি ভুড়ি প্লেয়ার উঠত।
এখানে আপনি ইন্ডিয়া টিম করে দিতে পারবেন। এখন যাই উত্তর চব্বিশ পরগনা, আপনাকে নাম বললে তখন বলবেন হ্যাঁ হ্যাঁ, মানে মানে ইন্ডিয়া একাদশ হয়ে যেত, এরকম সব প্লেয়ার ছিল। একটা ডিস্ট্রিক্ট মাঠে কল্পনা করতে পারবেন না আপনারা, ভাববেন যে বোধহয় আমরা বাড়িয়ে বলছি। একটা ডিস্ট্রিক্ট মাঠে ডিস্ট্রিক্ট খেলা হচ্ছে, 5,000 লোক আসতো দেখতে, কোনো প্রবেশ মূল্য ছিল না, মানুষ উন্মাদ ছিল ফুটবল নিয়ে। এখনও ফুটবল নিয়ে উন্মাদনা আছে। আপনি ছোটো ছোটো এখন খেলা হয় মাঠগুলো, দেখুন টুর্নামেন্টে গিয়ে উপচে পড়ছে লোক। গ্রামের দিকে যান, ফুটবলের মাঠে আপনি লোক উপচে পড়ছে। বাট ফুটবল বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, আর তাই বাঙালি ফুটবলকেও ভালোবাসে। আর তাই এই ফুটবলকে প্রমোশন করব আমরা। যে ডিস্ট্রিক্ট লিগগুলো, এখন ডিস্ট্রিক্টগুলো তো সব তৃণমূল কংগ্রেসের নেতারা কবজায় নিয়ে নিয়েছে। বহু ডিস্ট্রিক্টে লিগ খেলাই হয় না, বন্ধ ছিল, বিভিন্ন অভিযোগ। কলকাতা মাঠেরও তাই অবস্থা, আয়াতের অবস্থা করুণ, খুব করুণ অবস্থা, করুণ দশা। এখানে ফুটবলের কেসটা নষ্টই করে দিয়েছি। তাই ফুটবলটাকে আমরা ফেরাবো, তার জন্যে বিভিন্ন পরিকল্পনা থাকবে, সরকারের পরিকল্পনা থাকবে। আমরা যারা ফুটবলার আছি, বহু ফুটবলার এখানে আছে, তাদের থেকে আমরা সলা পরামর্শ নেব। ফুটবলটাকে প্রমোট করতে হবে, এখন তো প্রমোশনের যুগ। আর তাই জন্যে বিভিন্নভাবে অনেক কিছু মাথায় আছে, অনেককে নিয়ে আলাপ আলোচনা করে যারা সকলে থাকবেন, এবং সরকারে থাকলে তো সুবিধা আছে। তাই এখানে যাতে ফুটবলটা আবার সেই 60, 70, 80, 90-এর দশকে যাতে আবার নিয়ে যেতে পারি সেইটাকে, সেটার প্রচেষ্টা আমরা থাকবে। আর দেখুন এখন ফুটবল বেসিক্যালি, আগে ফুটবলে বাঙালিরা আকৃষ্ট হতো, অনেক চাকরি থাকতো, আর তাই জন্যে অনেক পরিবারের ছেলেমেয়েরা তারা ফুটবল খেলতে আসতো। কিন্তু ধীরে ধীরে এটা এখন পেশাদার দিকে এগিয়ে যাচ্ছে। আর যদি পেশাদার দিকে আপনি এগিয়ে যান, এটার অনেক সুবিধা আছে, আপনার প্রচুর ছেলে ওখানে ইনভলভ হয়ে যাবে। আর একটা ফুটবল টিম মানে একটা 11 জনের টিম নয়, এদের পিছনে বিরাট একটা টিম থাকে, তার সাথে নার্সারি থেকে আরম্ভ করে 3-4টে ধাপ থাকে, যারা একদম ক্লাবগুলো ছোটো ছোটো ছেলে মেয়েদের তোলে, এরকম বিষয় থাকে। তাই এটা একটা বড় বিষয়। আর এই বড় বিষয়গুলো যদি দেখুন, যদি জাপান করতে পারে, এখানে দক্ষিণ কোরিয়া দেখেছেন আমাদের সাথে খেলতো, আমরা তাদের সাথে সমান সমান ছিলাম, তারা এগিয়ে যেতে পারে। জাপান খেলতো, তাদের সাথে সমান ছিলাম। আমরা এশিয়াডে তখন পদক পেয়েছি, আমরা অলিম্পিকে গিয়ে লড়াই দিচ্ছি। তাহলে কেন এখন প্রজন্ম পারবে না? সে প্রজন্মকে মাঠে টানতে হবে। তাই জন্য যা যা প্ল্যানিং করা দরকার আমাদের সরকার করবে, এটা নিশ্চিত থাকতে পারে। বাঙালির যে ফুটবল নিয়ে আবেগ, সেই আবেগ আমরা ফিরিয়ে দেবো। অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে আমরা আড্ডা দিলাম। তো আজকের মতো পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ রাজু দাকে, রাজু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সহসভাপতি। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।